রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে চতুর্দশ পর্ব। সাপটার সামনে বুড়ি চোখ বিস্ফারিত করে স্তব্ধ হয়ে বসল। কিছুক্ষণ পর কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে হাত জোড় করে কপালে ঠেকিয়ে বাবা ঠাকুরের থানের দিকে প্রসারিত করে দিয়ে বলল, হে বাবা, হে বাবা, হে বাবা। আয় বুড়ি, চিৎকার করে প্রতিবাদ করে উঠল করালি। পাখি বললে, মরণ, ঢং দেখো, দুপুর বেলায় কাঁদতে বসলো দেখ, সাপ আবার বাবা হয়? হয় লো হয়। বুড়ি কেঁদে উঠল। সুর করে কেঁদে কেঁদে বুড়ি বলে গেল, ও যে আমার বাবা ঠাকুরের বাহন রে, ওরই মাথায় চড়ে বাবা ঠাকুর যে ভ্রমণ করেন, আমি যে নিজের চোখে দেখেছি রে। দহের মাথায় বাবা ঠাকুরের শিমুল গাছের কোটরে শুকে নিতে যাচ্ছিলেন রে, আমি যে পরশু দেখেছি রে। এরপর আর অবিশ্বাসের কিছু থাকে না। বাবা ঠাকুরের শিমুল গাছ দহের মাথার প্রাচীনতম বনস্পতি। তারই কোঠরেই আশ্চর্যজনক শীষ দেওয়া বিচিত্র বর্ণ বিষধর যখন থাকত, তখন বাবা ঠাকুরের আশ্রিত, তাঁর বাহন, এতে আর সন্দেহ কোথায়? সমবেত কাহারপাড়ার নরনারী শিউরে উঠল। মেয়েরা সমস্বরে বলে উঠল, হেই মা রে। করালি শঙ্কিত হয়ে উঠল, আবার ক্রুদ্ধ হয়ে উঠল। সে অনুমান করতে পারছে এরপর কি হবে। পাড়া জুড়ে হায় হায় রব উঠবে, তার সকল বীরত্ব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু সে ভেবে পেল না কি করবে। তার সঙ্গীদের মুখ শুকিয়ে গেল, তারও যেন ভয় পেয়েছে। তার ইচ্ছে হলো সে ছুটে চলে যায় চন্ননপুরে, সেখান থেকে ডেকে নিয়ে আসে তাদের ছোট সাহেবকে, যে সেদিন এমনই একটা সাপ মেরেছে রেল লাইনের ধারে, যে সাহেব নিজে হাতে কোপ মেরেছে নদীর ঘাটে পেতনির আশ্রয়স্থল পুরনো শ্যাওড়া গাছটায়। সে মরা সাপটাকে লাঠি দিয়ে খোঁচা মারুক, গোটা কাহারপাড়াকে শায়েস্তা করে দিই। হঠাৎ পাখি চিৎকার করে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে সে মাতামহীর সামনে এসে বললে, এই দেখ বুড়ি, এই ভর 3 পর বেলাতে তুই কাঁদতে লাগিস না বললাম। কালা সুচাঁদ শুনতে পেল না কথা। সে আপন মনে আক্ষেপ করে চলল, সর্বনাশ হবে রে, সর্বনাশ হবে, এই গায়ের পিতুল নাই। আ আ হায় হায় রে। পাখি এবার আর বৃথা চিৎকার করল না। এসে বুড়ির হাত ধরে টেনে তাদের ঘরের সীমানা থেকে বার করে এনে চিৎকার করে বললে, এইখানে বসে কাঁদ। হাত ধরে টানতেও বুড়ি প্রথমটা বুঝতে পারে নাই পাখির মনের ভাব। এবার কিন্তু বুঝতে বাকি রইল না। সে মুহূর্তে ভয়ঙ্করী হয়ে উঠল, এবং এক মুহূর্তে সে অলৌকিক লোক থেকে নেমে এলো লৌকিক বাঁশবাদীর ইতিহাসে। তা নইলে যেন পাখিকে ধরা যায় না। পাখি এবং করালিকে দেবতার ভয় দেখিয়ে মানানো যায় না। তাই সে আরম্ভ করলে পাখির জন্মকাণ্ডের কাহিনী। তা নইলে ওর চরিত্র এমন হবে কেন? চিৎকার করে পাখির জীবনে জন্মকাণ্ড হতে এ পর্যন্ত যত অনাচারের কথা আছে, তাকে 7 কাণ্ড করে আকাশলক্ষ্মী পর্যন্ত শুনিয়ে দিলে। অবশেষে শাসন করে বললে, হারামজাদি, বেজাত, বজ্জাত, বজ্জন্মিত, এত বড় বার তোমার! আমার বাড়ি থেকে আমাকে বার করে দাও তুমি। তারপর সে বললে, তাই বা কেন? এত বড় স্পর্ধা এই পাখি ছাড়া আর কার হতে পারে? বসন্তের এই কন্যাটি ছাড়া আর কার হতে পারে? সুচাঁদের নিজের কন্যা হলে কি হয়? সুচাঁদ সত্য ছাড়া মিথ্যা বলবে না। নিজের কন্যা বলে সে তার খাতির করে না। বসন্তের মতিগতি যে মন্দ,
যখন এই জাঙলে চৌধুরী বাবুর মাতাল ছেলের সঙ্গে মনে রং লাগায়, তখন সে জানে এর দুর্ভোগ তাকেই ভুগতে হবে। আজও পর্যন্ত বসন্তের সেই রঙের নেশার বিনা পয়সার 12টি মাস চৌধুরী বাড়িতে দুধ জোগায়, তারও কিছু বলে না সে। এই হারামজাদি পাখি যখন বসন্তের পেটে এলো, তখন খুঁজে খুঁজে সুচাঁদ নিয়ে এসেছিল এক জরাজীর্ণ খোড়া কাহারের ছেলেকে। এনে অনেক ঘুষ দিয়ে পাখির পিতৃত্বের দায়িত্ব তার উপর চাপিয়ে বসন্ত এবং পাখিকে রক্ষা করেছিল। অন্যায় হয়েছিল, তার অন্যায় হয়েছিল। বসন্তকে পথে বার করে দেওয়া উচিত ছিল, অথবা এ পাপকে ভ্রূণ অবস্থায় বিনষ্ট করতে বসন্তকে বাধ্য করা উচিত ছিল তার। এ পাপ যে এমন হবে সে তো জানা কথা। ওই চৌধুরীদের এবং বসন্তের রক্ত তার দেহে, তার রঙের নেশা এমনই হবে যে করালির নেশায় পাগল হয়েছে পাপি পাখি। সেই নেশায় অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় দেখছে বজ্জাত বেজাত। পাখি হঠাৎ ফোঁস করে উঠল, হারাম জাদি, আমার শরীরে লয় চৌধুরীদের রক্ত আছে, তাতেই না হয় আমার নেশা বেশি, কিন্তু তোর প্যাটের মেয়ের নেশাকে নিয়ে আজও ছাড়লো না শুনি। বলি, তোর বসন্তের শরীরে কার রক্ত আছে তা বলি শুনি। পাখি চিৎকারে ঠিক মাথার উপরের আকাশে উড়ন্ত চিলটাও বোধ করি চমকে উঠল। অন্তত তাই মনে হলো। ঠিক মাথার উপরে যে চিলটা স্থির পাখা মেলে ভেসে চলেছিল বলে মনে হচ্ছিল, সেটা এই মুহূর্তেই সজোরে পাখা আন্দোলিত করে দ্রুততর বেগে অতিক্রম করে গেল স্থানটা। সুচাঁদের কানেও একটি কথা অস্পষ্ট রইল না। সুচাঁদ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর এদিক ওদিক চেয়ে কিছু যেন খুঁজতে লাগলো। পাখি বললে, আমি জানি না তোর বিবরণ লয়, তুই নিজে মুখে আমাকে বলো নাই তোমার রঙের কথা। সুচাঁদ ছুটে গিয়ে নিমতেলে পানুর নিমতলা থেকে এক গাছা ঝাঁটা হাতে নিয়ে ছুটে এলো। তোর বীজ ঝেড়ে দেবো আমি আজ। পাখি ছুটে গিয়ে নিয়ে এলো মস্ত লম্বা একখানা বাঁশের লাঠি। আয়, তুই আয় দেখি আমি তোকে। হঠাৎ এই সময় এসে পড়ল বনোয়ারি। চিৎকার বেড়ে গেল সুচাঁদের। পাখি চিৎকার বন্ধ করে লাঠি নিয়ে ঘরে ঢুকলো। ব্যাপারটা হাসুলি বাঁকে বাঁশবাদীর কাহার পাড়ার অতি সাধারণ ব্যাপার। এমনই এখানকার ধারা, এমনইভাবেই কলহ বাঁধে, এমনইভাবেই মেটে। দপ করে আগুনের মতো যেমন জ্বলে উঠেছিল, তেমনই খপ করে নিভে গেল। বনোয়ারি এলে এমনইভাবেই ঝগড়া থামে। বনোয়ারির মুখ গম্ভীর, তার ভাবে ভঙ্গিতে একটি সম্ভ্রমপূর্ণ ব্যস্ততা। সে বললে, চুপ, সব চুপ। সুচাঁদ চিৎকার করে উঠল আবার, ওরে বাবা রে! বনোয়ারি ঝুঁকে কানের কাছে চিৎকার করে বললে, শুনবো এরপর? এর পরে? হ্যাঁ, মাইতো ঘোষ আসছেন সাপ দেখতে। কে আসছে? জাঙলের মাইতো ঘোষ, আমার মুনি। বুড়িও সন্ত্রস্ত হলো। সকলে উদ্গ্রীব হয়ে জাঙলের পথের দিকে চেয়ে রইল। পানা পিছন থেকে হাঁকলে, সর সর, সরে যাও, পথ দাও। দুফাক হয়ে গেল জনতা। জাঙলের ঘোষ এসে দাঁড়ালেন। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।